গরিব দেশের নেতা বিদেশেই থাকেন বেশিরভাগ সময়। ক্রিমিনালদের মুক্তাঞ্চলের আরেকটা অর্থই দাঁড়িয়েছিল বিহার। সেখান থেকে যে 20 বছরে বিহার ঘুরে দাঁড়িয়েছে, খুব মুখ্যমন্ত্রী বিএলওদের উদ্দেশ্যে ভয়ানক অসাংবিধানিক কথাবার্তা বলছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। বিহারে মহাজোটের ভরাডুবি, এটা কি বিরোধীদের সম্পূর্ণ রাজনৈতিক দেউলিয়াতের প্রমাণ নয়? একদম রাজনৈতিক দেউলিত্ব, জরাগ্রস্ততা, বিশেষ করে ভারতবর্ষে গান্ধী শেষ কথা। তোমার গান্ধী কলা গাছের সাথে গান্ধী নামটা, কলা গাছ গান্ধী দিলেই তিনি জননেতা, প্যারাশুট থেকে নেমেই তিনি বড় প্রতিনিধি, রাজনীতি বোঝেন, দেশ বোঝেন, দেশপ্রেম যেন গান্ধীর সাথে অনুষঙ্গ। আমি মহাত্মা গান্ধীর কথা বলছি, তিনি বড় মানুষ, নেসেসারি নয় তার গান্ধী নামটা নিয়ে যে কেউ বড় নেতা হবে। দিনের পর দিন ভারতবর্ষের ক্ষমতায় বসে থেকে গণতন্ত্রের নামে, প্রজাতন্ত্র নামে, প্রজাতান্ত্রিক ব্যবস্থার নামে একটা রাজতন্ত্র কায়েম করে থাকবে। এটা তার সমূলে কুঠারাঘাত হলো, থাপ্পড় মারা হলো। আমি বলছি এই যে রাহুল গান্ধী মিথ তৈরি করে রেখেছে, রাহুল গান্ধী গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী গান্ধী, তারা সব জানেন, সব বোঝেন, মানুষ যে সেটা মানেন না। যুব সমাজ, ইয়াং ল্যান্ড, ভারতবর্ষ এখন ইয়াং ল্যান্ড, নতুন প্রজন্ম, ডিজিটাল প্রজন্ম, এআই প্রজন্ম, যে তারা যে এটাকে আস্থা করে ফেলে দিতে পেরেছে। লাস্ট এক দশকে ভারতবর্ষের সবচাইতে ফেলিওর পলিটিশিয়ান এই রাহুল গান্ধী, এবং তাকে আখড়া করে যে উলুখাগড়ার দলগুলো উঠে দাঁড়িয়েছে। উলুখাগড়া, ক্ষমা করবেন, আমি কোনো দলকে আমি গালাগালি এই অর্থে কথা বলি না, উলুখাগড়ার মতন উঠে দাঁড়িয়েছে এই যে কংগ্রেস, আরজেডি, বাম জোটগুলো, সিপিআইএম, সিপিআই, মমতা, এসপি, আপ, এরা যে আজকে একটা মানে ওই কি বলে, ওই যে কিরাম ভাঙা ডাল, কংগ্রেস যে একটা ভাঙা ডাল, ঠুনকো ডাল, পেঁপে গাছের ডাল, সেই ডালে যে চললে পরে তোমার মৃত্যু বা পড়ে যাওয়া, ভূপতিত বা ভবিতব্য সত্য বিহার নির্বাচন আবার প্রমাণ করলো। তুমি ভাবো, বিহারের রেজাল্ট বেরোচ্ছে, যিনি নিজেকে বলেন আমি ইন্ডিয়া জোটের মুখ, ভারতবর্ষে আমার 250টা সিটে আমি প্রধান শাসক বিজেপির সাথে সরাসরি লড়াই করি, কাটে টক্কর দিই, কত বড় বড় কথা। তিনি কোথায়? বিদেশে নাকি পড়ে আছেন। গরিব দেশের নেতা বিদেশেই থাকেন বেশিরভাগ সময়টা, এটা ফার্স্ট। দ্বিতীয় মানে বিদেশেই থাকেন বা দেখতে পাচ্ছি না তো, ভোটের হারটাও তো তাকে নিতে হবে। ঠিক 2002-এ এই মহাগঠবন্ধনের নামক একটা গঠবন্ধন করেই তো পচা শামুক, কংগ্রেসের পচা শামুকে আরজেডি পা কেটেছিল। এবারও তাই করলো, এবার সমূলে গর্তে ঢুকলো মহাগঠবন্ধন। এটা দ্বিতীয়। তোমার আরেকটা প্রশ্ন থাকতেই পারে, মানুষ কি সত্যিকারের এই যে জোট ফোটের মতন ঘোটকে মানে না? আমি বলছি 90-এর প্রেক্ষাপটটা যাও, একের পর এক আয়ারাম গয়ারাম সরকার চলছে জোটের নামে, একক দল হিসেবে কেউ আসছে না। তারপরে উদীয়মান হলেন অটল। তারপরে পরে রাজনীতি ইতিহাসটা আমরা জানি, মানুষ এদেশের এই সব জোট ঘোট করে খিচুড়ি সরকার, কালকে যার সাথে লড়াই করে আরেকজনের জন্ম হলো, যে যার ছায়া মারায় না, যে দলটি আরেকটা দলের ছায়া মারায় না, যে দলটি পাশে বসতে দেয় না আরেকটা দলকে, তারা হঠাৎ করে ক্ষমতার পাওয়ার লোভে একে অপরের কোলে উঠে পড়লো। মানুষ এটাকে নেয়নি, এটা স্বার্থের জোট, মতাদর্শের জোট নয়। মানুষ বুঝেছে। বিহারের মানুষ জাত রাজনীতির আরেকটা ভূমি, গো বলয়ের অন্যতম, যেখানে যাদব, কুর্মী, কৌরিস 50%-এর উপরে, মুসলিম ভোট 12%, মানে 60-70% অন্তজ প্রান্তিক মানুষ, আর ব্রাহ্মণ, ভূমিহার, রাজপুত, কায়স্থ 15%। এদের একটা দীর্ঘ মানে ভাঙন, এদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে বিরোধীরা যে দিনের পর দিন 60-70 বছর, 80 বছর স্বাধীনতার পরে কংগ্রেস ক্ষমতায় থেকেছে, আরজেডি ক্ষমতায় থেকেছে। আমরা লালুকে ছোটবেলায় দেখতাম পায়জামা, ভালো জামা কাপড়ের উপরে একটা নোংরা স্যান্ডো গেঞ্জি পরতেন, অদ্ভুত একটা পোশাক। জিজ্ঞাসা করা হতো আপনি কি পরেছেন, কি করেছেন? বলছে আমার সরকারের পলিসি আমার কাপড় জামার ড্রেসের আউটলুকের মতন। কেন?
বলছে নতুন পরিষ্কার ধবধবে জামাটা এখানে 15% উচ্চবর্ণীয়, আর আমার সরকার এই উচ্চবর্ণীয় প্রভাবশালীদের উপরে প্রাধান্য দিয়েছে স্যান্ডো গেঞ্জি, অর্থাৎ 65% অন্তজ, মুসলিম, যাদব, কুর্মি এদেরকে। এটা তার ছিল কৌশল। সিজন পলিটিশিয়ান তো, ভোট পেয়ে কালেমটা বুঝতো, কিন্তু সরকারের পলিসি হলেও সরকারের কিন্তু দৃষ্টিকোণ তাই ছিল না। সরকার কিন্তু ওখানে অন্তজদেরকে এমন ভাবে কোণঠাসা করে রেখেছিল, এমন ভাবে বিহারের কাস্ট পাতাটা খেলতো, ডিভাইড অ্যান্ড রুল। মানুষ সেই ডিভাইড অ্যান্ড রুলটাকে আর নেয়নি। মানে এবারের ভোটে জাতপাত বা মুসলিম এটা কোনো কাজে লাগেনি, এটা সংগঠিত হয়ে কাজে লেগেছে। কেন আমি তোমাকে বলছি, দেখো বিজেপি এবং তার মাদার অর্গানাইজেশন আরএসএস এর ডটার অর্গানাইজেশন বিজেপি পুরো ভোটটাকে আরএসএস কিভাবে ওখানটা কন্ট্রোল করেছে, যে দেখো সুন্দরভাবে 20 বছরের একটি সরকার চলছে, অ্যান্টি ইনকামবেন্সি উঠবে, এত বড় অঙ্কের ভোটার কাটা গেছে। এসআইআর এর পরবর্তীকালে অ্যাসিড টেস্টটা প্রথম হচ্ছে বিহারের ভোটে, বহু লোকের ভোট কাটা গেছে, বিরোধীরা তাতাচ্ছে, দেখেছো ডেকে ডেকে ভালো ভালো ভোটারগুলোকে কেটেছে, পরিযায়ীদের কেটে দিয়েছে, মুসলিমদের, মহিলাদের কেটে দিয়েছে। মানুষের তো উল্টো সুর গাওয়া ছিল। অ্যান্টি ইনকামবেন্সির ফ্যাক্টরটা আরো ভয়ানকভাবে বাইরে প্লে করেছে বিরোধীরা, যে স্বাধীনতার পরে সবচেয়ে বেশি ভোটার ভোট দিতে গেছে এই বছরই, উজাড় করে ভোট দিতে গেছে। এত কিছু কি ভোটের ময়দানে টিকেছে? তার কারণ মানুষ যে ওখানে আর বিভাজন চায়নি, তার একটা বড় প্রমাণ ভারতরত্ন করা হলো কাকে? কর্পূরী ঠাকুর। সেই কর্পূরী ঠাকুর কে? বিহারে অন্তজ মানুষের প্রাণপুরুষ। তাকে কোনোদিনও অন্তজদের, কত সরকার মুবলা সরকার অন্তজদের, তারা কোনোদিন এই লোকটাকে এনাকে স্বীকৃতি দেয়নি। আজকে বিজেপি আবার প্রমাণ করেছে, দ্রৌপদী মুর্মুর থেকে শুরু করে একাধিক জনপ্রতিনিধিত্বের পোস্টে, হাইয়েস্ট পোস্টে তারা যে এদের অন্তর্যদেরকে তুলছে, ইনক্লুশন করছে। অর্থাৎ ব্রাহ্মণ প্রতিহারদের সাথে যে রক্তক্ষয়ী লড়াইয়ের বিভাজনটাই বিরোধীদের প্রাইম টার্গেট ছিল, এবারও তাই করতে চেয়েছিল। সেটা যে আর বিহার নেবে না। 20 বছরের আগের তানাশাহী আরজেডি, যে বিহার মাফিয়া রাজত্ব, বন্দুকবাজ, খুন, ধর্ষণ, অ্যান্টি সোশ্যালদের স্বর্গরাজ্য, কার্যত বিহারের ডিকশনারিতে এই অরাজকতা, ক্রিমিনালদের মুক্তাঞ্চলের আরেকটা অর্থই দাঁড়িয়েছিল বিহার। সেখান থেকে যে 20 বছরে বিহার ঘুরে দাঁড়িয়েছে, সেই বিহার যে আর জাতপাতের ভিত্তিতে লড়াই চায় না, তারা যে একটা সুন্দর সম্পর্ক চায় দুটোর পক্ষের, বিজেপি তো তাই করেছে এবার। আর যা নীতিশ তো তাই করেছে। দ্বিতীয়, ওখানে মানুষ যে এই গুড গভর্নেন্সের পোস্টে এটা দিয়েছে। দেখো 2017-তে আরজেডি কি করলো, মানে নীতিশ কি করলেন, বিজেপি লেড আরজেডি গভর্নমেন্ট কি করলো, বা আরজেডি লেড বিজেপি গভর্নমেন্ট কি করলো, এনডিএ কি করলো? মহিলাদের সাইকেল দিচ্ছে, ডিরেক্ট বেনিফিট। আমি তোমাকে পরিসংখ্যান দেখাতে পারি, কত পরিসংখ্যানগুলো আমাদের কাছে ডেটা ওয়াইজ যাচ্ছে। তারপরে কি করলো, সেখানে মদ নিষিদ্ধ, ডিরেক্ট বেনিফিট পাচ্ছে মহিলারা। মদ নিষিদ্ধ একটা মডেল হলো, মহিলারা রাস্তায় নেমে উল্লাস করছে, কারণ একটা গরিব বা হতদরিদ্র বা একটা স্বল্প আয়ের পরিবার, যে সংখ্যাটা এই দেশের সবচেয়ে বেশি, বা মিডল ক্লাস, তারা যৎসামান্য আয়ে পুরুষ মানুষটি মদ খেয়ে উড়িয়ে দিচ্ছে। সংসারে রাসাচ্ছার জন্য 1 পয়সা দিতে পারছে না, সে সামাজিক ব্যাধি, মহিলাটা সাফার করছে। সেখান থেকে নীতিশ কিন্তু আশীর্বাদ দিল তাদেরকে, নীতিশকেও তারা বিমুখ করেনি। তারপরে যেটা হলো, সোশ্যাল সেক্টরে 10,000 টাকা করে তাদেরকে দেওয়া। তারপরে ইয়াং ল্যান্ড বিহারের 67% ভোটার হচ্ছে 18 থেকে 37 বছর বয়সী। এদের অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ঢুকিয়ে দেওয়া, তাদেরকে সোশ্যাল বেনিফিটে আনা। তোমাকে একটা তথ্য পরিসংখ্যান বলি, বিহারের জাতীয় উৎসব ছট পূজায় দূর দূরান্ত থেকে যে পরিযায়ীরা এসেছে, তারা নিজের বেতন, নিজের কাজের জায়গা কামাই করে হলো, লস করে হলো, বিহারের মাটি আঁকড়ে ছিল, ভোটটা দিয়ে যাব, ভোটটা এখন অনেক দিন বাকি, দিয়ে যাব। এই যে জাতীয় আবেগটা, এটা কিন্তু এই গুড গভর্নেন্সের প্রশ্নে 20 বছরে অ্যান্টি কনভেন্সি নয়, প্রো ইনকনভেন্সি, অর্থাৎ শাসক অনুকূল ভোটটাই হয়েছে। এটার ওয়ান অ্যান্ড অনলি কারণ
যদি তুমি দেখো এগুলো, তার সাথে একটা বড় কারণ হয়েছে এসআইআরটা সুস্থভাবে করাতে পেরেছে সরকার ওখানে। বিরোধীরা বারবার বেকারত্বের গল্প বলেছে, কিন্তু ভোটাররা কি পরিষ্কার জানিয়ে দিল যে তারা এই নেতিবাচক প্রচারে বিশ্বাস করে না? না, এটাই তো বললাম, ইনক্লুশন, অন্তর্ভুক্তিকরণ। তোমাকে আমি ছোট আরো কিছু তথ্য বলি। শিডিউল ট্রাইব, আদিবাসী ভোটার, আদিবাসী ওখানে 3.5 লাখ ভোটার আছে, মূলত পূর্ণিয়া, ভাগলপুর, মুঙ্গের, ওয়েস্ট চম্পারণে এরা কনসেন্ট্রেট করেছে এই ভোটটা, এবং 12% মুসলিম ভোটার, মূলত কিষানগঞ্জের মধ্যে কনসেন্ট্রেট। তুমি পরিসংখ্যান যা আপাতত এখন এসছে, এরা পুরোপুরি শিফট করেছে। অর্থাৎ তুমি যদি জনপ্রতিনিধিত্বর প্রশ্নে এই সম্প্রদায়ের ভালো মানুষগুলোকে তুলে আনার বার্তা দাও, তাদেরকে ইনক্লুশন করো ডেভেলপমেন্টে, তাহলে এরা তোমাকে বিমুখ করবে না। যেটা পশ্চিমবঙ্গে মমতা করেনি, মুসলিমদেরকে সাধারণত দুধেল গাই করে রেখেছে, তাদের যোগ্য নেতৃত্ব ভদ্র মানুষকে তোলেনি। তুলেছে যতগুলো, যে শওকত মোল্লা, তারপরে কি আরাবুল, তারপরে তুলেছে এই সব অ্যান্টি সোশ্যাল শাহজাহান, যারা ভোটটাকে লুট করে মমতাকে, ফিরাদ হাকিমকে কলকাতায় মসনদে টিকিয়ে রেখেছে দিনের পর দিন। কিন্তু তার ডিরেক্ট যেটা ফলটা হয়েছে, দরিদ্র মুসলিমের উপরে পড়েছে কুঠারাঘাত, মুসলিম মারছে মুসলিমকে। তাই তো হচ্ছে। বকটুই দেখো, একটা বকটুই 2 দেখো, দলুয়া খাকি কোথায় নেই, ঠিক আছে। আর আরেকটা যে অন্য অমুসলিম সম্প্রদায় এ রাজ্যের, তারা এখন আর চোখে দেখছে মুসলিমদেরকে, যে মুসলিম যেখানে আছে সেখানে তার মানে সন্ত্রাস হচ্ছে, বদমাইশ হচ্ছে, পলিটিক্যাল মারপিট হচ্ছে, বোমবাজি হচ্ছে। তা তো নয়, মুসলিমদের একটা বড় অংশ তারা মূল স্রোতের রাজনীতিটা করে, শুধু নয় দেশের কথা ভাবে, সুস্থ একটা জীবন চায়। তুমি সে নেতাদের না তুলতে পারলে তারা আসবে কেন রাজনীতিতে? তুমি তাদের তুলছো না। তুমি তুলছো হুমায়ুন কবিরকে, তুমি তুলছো আরাবুলকে, তুমি তো কোনোদিনও কোনো শিক্ষিত প্রফেসর মুসলিমকে তুলছো না, নেতা করছো না। তো ভয় আছে। তুমি চলছো সিদ্দিকুল্লাহকে ক্যাবিনেটের মাথায়, যে কথায় কথায় ধর্মীয় করে উস্কানি দেয়। এতে কি হচ্ছে, এ রাজ্যে যেমন মুসলিমদের থেকে অন্য অমুসলিমদের মধ্যে একটা ডিফারেন্স তৈরি করে, ডিভাইড করে রাখার চেষ্টা হয়েছে, বিহারে সেটা পারেনি বিরোধীদের চক্রান্তের পরেও। ওরা মূল স্রোতের প্লে টাস্কটা খেলতে পেরেছে। এবার প্রশ্নটা হচ্ছে, এই রাজ্যেও কি প্রধান বিরোধী বিজেপি বা তার মাদার অর্গানাইজেশন আরএসএস সেটা পারবে? কারণ তুমি খেয়াল করবে, এটা একদম পরিষ্কার, বিহারে কিন্তু কেন্দ্রীয় নেতা মোদি, অমিত শাহর খুব বেশি বড় জনসভা এবার দেখা যায়নি। ছোট ছোট পকেট রুটে আরএসএস এর নেতৃত্বে বিজেপি ওখানকার, তারা বিজেপি বা জেডিইউ বা তাদের অ্যালায়েন্সরা ছোট ছোট র্যালি, ছোট ছোট জনসভাগুলোর উপরে জোর দিয়েছে। কারণ একটা তত্ত্বকথা হলো ঠিক, এভরি ইলেকশন ইজ আ লোকাল ইলেকশন, লোকাল ইস্যুসগুলো লোকাল লোকই জানবে। দ্বিতীয়, এই যে নতুন মুখ তুলে আনা, বিহারের নির্বাচন আজকে নতুন মুখ তুলে আনার একটা পথ তৈরি করলো, নতুন মুখ আনলো, নতুন মুখের বার্তাটা তৈরি করলো। এই ভোটটা তো সার্বিকভাবে বিজেপির জেতা ভোট, এটা তো কোনো মুখ জিতেনি। একটা তো বলতে পারছি না মোদির মুখ হিসাবে বিহার জিতলো, এটা তো এখনো তো পর্যন্ত শোনা যায়নি। এইটা কিন্তু একটা বড় বার্তা গেল। তৃতীয়, বাংলার প্রধান বিরোধী বিজেপি, তাদের কাছেও একটা বার্তা গেল, তোমরা সেন্ট্রালের নেতাদের ওপরে ভরসা কমিয়ে পরগাছা চরিত্রের থেকে সগাছা হও। তোমরা নিজেদের উপরে বিশ্বাস রাখো, ছেঁড়া ছাতায় গা ঢাকতে যেও না। সংগঠনের ভিত্তিভূমি আদি 90-এর সুস্থ কোঅর্ডিনেশন এবং মাদার অর্গানাইজেশন আরএসএস এর সাথে ওয়েল কোঅর্ডিনেশনের মাধ্যমে বাংলায় মমতার যে মমতাক্রেসি, গণতন্ত্র ডেমোক্রেসির জায়গায়, এর বিরুদ্ধে কাউন্টার পলিটিক্সটা গড়ে তোলো। বার্তা দাও গুড গভর্নেন্সের। এই যে তানাশাই, এই যে 43টা দপ্তরে দুর্নীতি, চুরি, চাকরি চুরি, গরু চুরি, বালু চুরি, গোষ্ঠী কন্দল, মার পিট, দাঙ্গা, পলিটিক্যাল অসহিষ্ণুতা। দ্বিতীয় বার্তা গেল, মমতার মানে 1.5 দশকে, 15 বছরের প্রায়, এখানে তো ভোট হয়নি। ভোট ও করিয়েছে, ভোট তো করতে দেয়নি, ভোট ও করিয়েছে, মমতা করিয়েছে। শাসক দল, পুলিশ, প্রশাসনকে কাজে লাগিয়ে পলিটিক্যাল অসহিষ্ণুতা তৈরি করে এইটাকে যে কোনো মূল্যে আটকানো। এটা আটকাতে না পারলে, তৃতীয়, কেন্দ্রীয় নির্বাচনের কমিশনের কাছে একটা বার্তা, পশ্চিমবঙ্গে এসআইআরটা
নির্বাচন কমিশন করুক, যেটা বিহারে করেছে সঠিকভাবে, এটা যদি মমতা নিজের মতন এসআইআরটা করে, তাহলে কিন্তু এর সুফল সরাসরি ঘরে তুলতে পারবে না বিরোধীরা। সার্বিক অঙ্কে দাঁড়িয়ে বাংলায় কিন্তু এখন রাজ্য বিজেপির কাছে একটা ওয়েল চ্যালেঞ্জ, কেশব ভবনের কাছে একটা সাংঘাতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। আচ্ছা, এই যে লালু তেজস্বীর তথাকথিত মাই সমীকরণ কি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল? দেখো আরজেডি, কংগ্রেস, সিপিআই, এবার যদি তুমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, আমরা একটা সার্ভেতে দেখলাম যে বিহারে এই বছর গড়ে 24% ক্যান্ডিডেট এমন হয়েছে যাদের বাবা, জ্যাঠা, কাকা, মামা, চাচা কেউ না কেউ রাজনীতির লোক ছিল, তাদের মাধ্যমে টিকিটটা পেয়েছে। জনগণের থেকে তারা প্রায় বিচ্ছিন্ন, রাজনীতিটা করেনি সে অর্থে, ওই যে নেপোটিজম, নেতার ছেলে নেতা। এটার মধ্যে 42%, মানে ম্যাক্সিমাম অলমোস্ট 50%-এর কাছাকাছি ক্যান্ডিডেট হয়েছে মহাগঠবন্ধনে, বিশেষ করে আরজেডি এবং কংগ্রেসের 42% ক্যান্ডিডেট হয়েছে যাদের মামা, জ্যাঠা, কাকা, চাচা এদের পারিবারিক সূত্রে। অর্থাৎ সেই পরিবারতন্ত্র বিরোধীরা আবার চাপিয়ে দিতে চেয়েছে বিহারে, যেই পরিবারতন্ত্রের 2 দশক 3 দশক আগে বিহার ক্ষতবিক্ষত হয়েছে। বিহার সবচেয়ে পিছিয়ে যাওয়া রাজ্যের মধ্যে একটা পড়েছে। বিহারের যে বুদ্ধের বিহার, মগধ, ভারতবর্ষে প্রথম ইউনাইটেড নেশনের কনসেপ্ট চন্দ্রগুপ্ত মৌর্য মগধে বসে পাটলিপুত্র, পাটনা যেটা এখন দিয়েছিল, যেই বিহার অহিংসার পথ দেখেছে, শান্তির পথ দেখেছে, বুদ্ধম শরণাম গচ্ছামি, ধর্মম শরণাম গচ্ছামি, সেই পথ থেকে যে বিহার বিভ্রান্ত পথভ্রষ্ট হয়েছিল এইদের নেতৃত্বে, সেটা কি আবার ফিরে আসবে না? তো এই তো পরিবর্তন তো চাপিয়ে দিচ্ছে। এই জায়গায় কিন্তু বিহারবাসী তাদের বিশ্বাস, ভরসার জায়গা আবার রেখেছিল গুড গভর্নেন্সের, যেটা নীতিশ লেড এনডিএ গভর্নমেন্ট তাদের 2 দশক ধরে দিয়ে যাচ্ছে। তার উপরে আজকে বিহারে অলমোস্ট পশ্চিমবঙ্গের সমান ভোট, বিধানসভা অলমোস্ট 294, এখানেও 243, 2 দফায় ভোট হয়েছে। তোমার কাছে কি খবর আছে? তুমি সাংবাদিক, একটা আচর কেউ কাউকে দিয়েছে, একটা চর কেউ কাউকে দিয়েছে? দেয়নি। আর সামান্য এখানে এসআইআরে বিরোধী এজেন্ট একটা সরকারি কাজ, জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে, বাড়িতে হামলা হচ্ছে, ধমকানো, চমকানো, খুদ মুখ্যমন্ত্রী বিএলওদের উদ্দেশ্যে ভয়ানক অসাংবিধানিক কথাবার্তা বলছে। আমরা দেখেছিলাম যুব ভোটারদের প্রতি যে তেজস্বী যাদবের যে অনেকগুলো চাকরির প্রতিশ্রুতি ছিল, সেটা কি পুরোপুরি অবিশ্বাস করেছে যুব সমাজ? কি মনে হয়? দেখো, প্রতিশ্রুতি সারবত্তা তো তারা দেখেছে নাকি। আজকে প্রতিশ্রুতি তো পরে, তুমি যদি গুড গভর্নেন্স না আনো তাহলে তোমার প্রতিশ্রুতি কোথায়? তুমি সরকারে ঢুকলে, সরকারে এসে তুমি এমন একটা পুরনো জঙ্গল রাজত্বের দিকে ফিরিয়ে নিয়ে গেলে, যেটা অ্যাসেম্বল আরজেডি, কে তেজস্বী যাদব, সে তো লালু প্রসাদ যাদবের ছেলে, তার পরিবারই তো ক্ষতবিক্ষত করেছিল বিহারকে। আমার কথা নয়, বিহার এটা একদম সবাই আরজেডির লোক মানে। এই সরকার যদি আবার ফিরে, তাহলে ফিরলে পরে কোথায় গুড গভর্নেন্স? আগে গুড গভর্নেন্স আনবে, একটা গভর্নমেন্ট তো স্থায়ী হবে রে বাবা। স্থায়ী হওয়ার পরে তো তোমাকে বিভিন্ন ইস্যুতে জনকল্যাণমূলক কাজগুলো তুমি দেবে, যেখানে আরজেডি দিচ্ছে। লাস্ট 17 সাল থেকে সামাজিক প্রকল্পগুলো তিনি দায়িত্ব নিয়ে দিচ্ছেন, আজকের নয়, ভোটের আগে দিয়েছেন এমন নয়, এটা কন্টিনিউয়াস ধারা। মদমুক্ত বিহার কে ভেবেছিল? বাংলার নিজের মেয়েকে চায়, সেখানে বাংলার মেয়েরাই সুরক্ষিত নয়। অ্যাসিড হামলায় আমরা 1 নম্বরে, বাল্যবিবাহে আমরা 1 নম্বরে, মহিলাদের উপরে অপরাধের কনভিকশন রেট পশ্চিমবঙ্গ সবচেয়ে কম, পুলিশ জনগণের রেশে বাংলা সবচেয়ে পিছিয়ে। কে? একজন মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে এটা। কারণ মুখ্যমন্ত্রী গুড গভর্নেন্স মানে বোঝেন ঘন ঘন মানে 500 লোক পিছু দুটো মদের দোকান দাও, খুলে দাও, ঠিক আছে? এটা তো গুড গভর্নেন্স নয়, তোমার তো প্রমাণটা দিতে হবে। এইটা কিন্তু 2 দশকে নীতিশ দিয়েছে। আর যারা ক্ষমতায় থেকে এর বিপরীতে কাজ করেছিল, তারা আজকে প্রতিশ্রুতি দিয়েও তাই জনগণের হৃদয়ে স্থান পায়নি। তাই চিত্রটা। এই মহাজোটের পরাজয় কি শুধু ভুল কৌশল নয়, একেবারে গ্রাসরুটস কানেকশন হারিয়ে ফেলার ফল? দেখো, এসআইআর বিরোধী অন্ধ প্রচার, সাম্যের কথা না বলে বিভেদ, জাতপাতের তাস খেলা, ভয় ধরানো, যেটা মমতা করে, খালি প্যানিক তৈরি করছে, মুসলিমদের তাড়িয়ে দেবো। আচ্ছা বলো, এতগুলো রাজ্যে বিজেপি 2014 সাল থেকে গ্রাজুয়ালি বাড়ছে রাজ্যগুলো, কোথাও
একটা মুসলমান মানুষের পরিবার বা একটা মুসলমান মানুষের উদাহরণ দেখাও যারা বাংলাদেশ বা পাকিস্তানের মতন মুসলিম বা আফগানিস্তানের মুসলিম কান্ট্রিতে নাগরিকত্বের অ্যাপ্লাই করেছে এই মর্মে যে আমাদের নাগরিকত্ব দিন, প্রাণে মেরে ফেলবে বিজেপি, মুসলিম খেলাও বলছে। আছে কি? এটা তো মুসলিমদের মধ্যে বার্তা যাবে না, সুবুদ্ধি সম্পন্ন মুসলিমদের মধ্যে, যে তাই তো। ফলে আজকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 33% মুসলিম, অর্থাৎ 120টার কাছাকাছি বিধানসভায় মুসলিম প্রভাবিত মুসলিম, তাদের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন মুসলিমরা কিভাবে রিয়াক্ট করে? তারা কি তোষণের নামক অস্ত্রের শোষণ যন্ত্র হয়ে পড়ে থাকবে, শোষণের পাঠ হয়ে পড়ে থাকবে, নাকি তারা একটু দেখবে সত্যি তো? মানে এই ফলাফল কি প্রমাণ করেছে যে বিজেপি বিরোধী ন্যারেটিভ ভারত জুড়ে একেবারে ভেঙে পড়েছে বা এটা চলবে না? একদম, মানে আপনি বিরোধিতার অন্ধ বিরোধিতা, ইলজিক্যাল ইস্যু তুলে নিয়ে বিরোধিতা। আচ্ছা বলো, এসআইআর কি? 13 বার এসআইআর হয়েছে, 12.5 বারই কংগ্রেসের সময় হয়েছে। সেই এসআইআর কে যদি কংগ্রেস রাস্তায় গিয়ে দাঁড়িয়ে বলে এসআইআর মানে ভুল, এসআইআর মানে তোমাকে দেশ থেকে তাড়ানোর খেলা, মানবে? জনগণ মানবে? তাদের সময় আইআর হয়েছে, এসআইআর 13 বার, প্রতি বছর হতো, ফি বছর হতো। এটাই বোধহয় সবচেয়ে লং টার্ম পরে হলো। তোমাদের সময় সাকসেসফুলি করেছো, আজকে যখন অন্য সরকার ক্ষমতায় এসে করতে চাইছে তুমি বলছো নেই চলেগা, মানুষকে তাড়িয়ে দেওয়ার কৌশল। মানুষ নেবে কেন? মানুষকে এত বোকা? তথ্য প্রযুক্তির যুগে এটা তো আছে, মোবাইলটা, পৃথিবীর যে কোনো প্রান্তটা তোমার হাতের মুঠোয়। বসুন্ধরা কুটুম্বকম, বসুন্ধরা, পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজ, তাই তো? তা মানুষ তো পড়তে পারে নাকি রে? ফলে তুমি ভয় দেখাচ্ছ, তুমি বিভিন্ন ধরনের প্যানিক তৈরি করছো। মানুষও বলে দিয়েছে আমরা বিভাজন নই, আমরা সংগঠিত হওয়াতেই বিশ্বাস রাখি। আমরা দেখলাম 24-এ উড়িষ্যা, 25-এ আমরা দেখলাম বিহার, এবার কি 26-এ পশ্চিমবঙ্গের ভোটে কোনো প্রভাব ফেলবে বলে মনে হয়? কলিঙ্গ গেল, অঙ্গ গেল, এবার কি বঙ্গ? তোমরা এটা বলতেই পারো, এটা তো বেশ একটা মজাদার ছড়া। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষ বৈচিত্র্যের দেশ। লালুর তানাশাহির সাথে বাংলার মমতার, বর্তমান তারই শিষ্য মমতার তানাশাহির সম্পর্ক থাকতে পারে, এবং লালুকেও তিনি ছাপিয়ে গেছেন। এটাই যেমন বিহারের সাথে বাংলার সিমিলারিটি আছে, কিন্তু বাংলার মাটি তো বিহারের মাটির মতো নয়। এখানকার ডেমোগ্রাফিটা বুঝতে হবে, এখানে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা বুঝতে হবে। এটা তো অনেকটাই আলাদা। ভারতবর্ষের যে কোনো রাজ্য অন্য রাজ্যের থেকে পৃথক, কারণ বৈচিত্র্যের মধ্যেই তো আমরা ঐক্য, সেটাই তো জায়গা। ফলে রাজ্য বিজেপি প্রধান বিরোধী দল, তারা যদি এখনো ছেঁড়া ছাতায় গা ঢাকাটাকেই তাদের কৌশল ধরে নেয় এবং শুধুমাত্র বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে শক্তিশালী করে আর হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায়গুলোকে একমাত্র পাথেয় করে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, আমি বলবো দিবা স্বপ্ন হবে। তা নয়, মানুষের কাছে পৌঁছুন, সংগঠনের ভিত্তি তৈরি করুন। মানুষ এখনো কিন্তু সঠিক বার্তাটা ধরতে পারেন। এ রাজ্যে মানুষ বড্ড কাঁদছে, মানুষের পাশে গিয়ে দাঁড়ান। একতা, বাংলা বিহারের চেয়ে বাংলার মানুষের একতার মন্ত্রটা অনেক সুদৃঢ়। বাংলার মুসলিম সম্প্রদায়কে যারা দুধেল গাই বানিয়ে রেখেছে, বিশ্বাস করবে না, মুসলিমদের একটা বড় অংশের শিক্ষিত পপুলেশন, তারা কিন্তু মুখিয়ে আছে এর যোগ্য জবাব দিতে। শুধু একটা বিকল্প বিরোধী যারা তার পাশে দাঁড়ানোর বার্তা দেবে, তাই সেখানেই তারা ঝাঁপিয়ে পড়বে। একদম পরিষ্কার, বাংলার বিজেপির এবার কিন্তু একটা অগ্নিযুগ আসতে চলেছে। ঠিক আছে, সেই অগ্নি পরীক্ষাটায় তারা কতটা উত্তীর্ণ হতে পারবেন, তারা কি পরগাছার থেকে স্বগাছা হতে পারবেন, দিল্লির নেতাদের মুখাপেক্ষী না থেকে তারা নিজেদের মতন রুখে দাঁড়াতে পারবেন, সামনে 26 নির্বাচনে কি যোগ্য মুখ মমতার বিকল্প বিজেপি দিতে পারবে, এসবের রসায়নের উপর দাঁড়িয়ে আছে বাংলার সাফল্যটা। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.